বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বিবিসি প্রবাহে আজ দেখুন, বাংলাদেশে কেন এখনো ঘটছে মবের ঘটনা। ধর্ম অবমাননার অভিযোগে প্রকাশ্যে হত্যা কিংবা সমকামী সন্দেহে হামলা, এসব মবের ঘটনা নিয়ন্ত্রণে ব্যর্থ কেন সরকার? স্বীকার করে নিতে প্রস্তুত যে এই ঘটনা না ঘটতে দেয়া এটা সরকারের খুবই অর্পিত দায়িত্ব ছিল এবং সরকার সেটা ক্ষেত্রে এটা ব্যর্থ হয়েছে, এটা স্বীকার করতে চাই। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরও মব বন্ধ না হওয়া কিসের ইঙ্গিত? কথা বলবো মানবাধিকার কর্মী নূর খান লিজনের সঙ্গে। স্বাগত বিবিসি বাংলা টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে, আমি শারমিন রমা। আজ আরো থাকছে, ইরান যুদ্ধের কারণে তীব্র সংকটে রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি সক্ষমতা সম্প্রসারণ প্রকল্প কতদূর, এবং ইরানকে সঠিক পথ বেছে নেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক করতে চীনের আহ্বান। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মবের ঘটনা, বিশেষত ধর্ম অবমাননার অভিযোগে আইন হাতে তুলে নেওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনা হয়। কিন্তু নির্বাচনের পর একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় এলেও মবের ঘটনা থেমে নেই। সম্প্রতি কুষ্টিয়ায় একটি মাজারে পীর হিসেবে পরিচিত এক ব্যক্তিকে প্রকাশ্যে হত্যা কিংবা রাজধানী ঢাকায় সমকামী সন্দেহে কয়েকজনের উপর হামলায় দেশের আইন শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এসব ঘটনা বন্ধে কি করছে সরকার? তাফসির বাবুর প্রতিবেদন। ইসলাম বিকৃতির অভিযোগ এনে কুষ্টিয়ায় পীরের দরগা হিসেবে পরিচিত এই আস্তানায় যখন হামলা হয়, তখন এর প্রধান আব্দুর রহমান, যিনি নিজেকে পীর হিসেবে পরিচয় দিতেন, তিনি ভেতরেই ছিলেন। এলোপাতাড়ি হামলা, মারধরের শিকার হয়ে পরে হাসপাতালে তার মৃত্যু হয়। সেই সময় ঘটনাস্থলেই ছিলেন দরগার খাদেম জামিরুন্নেসা। অপরাধ করিনি, আমাকে কেন মারবে? আমার সাথে কথা বলুক, আমি যদি ভুল করে থাকি, আমার যদি ভুল হয় আমি ওরেটা মারবো, আমার সাথে কথা বলুক। ওরা তো কথা বলার কোনো সুযোগই দেয়নি। বাবা ঘরের থেকে খালি এইভাবেই বোঝা গেল হয়তো বাবা বুঝছিল যে তোমরা থামো, কিন্তু বাবার কোনো কথাই শুনেনি। পীরের দরগা হিসেবে পরিচিত এই ভবনটিতে যে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং হত্যাকাণ্ডের ঘটনা, সেটি যে একেবারেই বিচ্ছিন্ন কোনো ঘটনা সেরকমটা নয়, বরং এর পেছনে নানা রকম পরিকল্পনার ছাপ স্পষ্ট। বিশেষ করে ধর্ম অবমাননার যে অভিযোগে ভিডিও প্রচার করা হয়, সেটি ছিল পুরনো। শুক্রবার সেই ভিডিও এলাকাবাসীর মাধ্যমে বিভিন্ন ফেসবুক পেজের মাধ্যমে প্রচার করা হয় এবং তার চেয়েও বড় কথা, এই ভবনটিতে যে হামলা হতে পারে সেরকম তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও ছিল। কিন্তু এই হামলা রোধ করতে আইনশৃঙ্খলা বাহিনীরও ব্যর্থতা দেখা যাচ্ছে। পুলিশ অবশ্য বলছে, তাদের ভাষায় হঠাৎ এই হামলা ঠেকানোর উপায় ছিল না। আমাদের আগেই ইনফরমেশন পেয়েছে এবং সেই অনুযায়ী এখানে কিছু ফোর্সও ছিল। তো হঠাৎ করে তাৎক্ষণিক মনে হয় বিকেলের দিকে 2:36-এর দিকে হঠাৎ করে এই আশেপাশের লোকজন চলে আসছে। এদিকে ঘটনার 2 দিন পর নিহতের ভাই একটি মামলা করেন, যেখানে 4 জনের নাম সহ প্রায় 200 জনকে আসামি করা হয়। এর মধ্যে জামায়াতের একজন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের একজনের নাম আসলেও দুই দলই ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছে। বাংলাদেশে কুষ্টিয়ার ঘটনা নতুন নয়। এর মাত্র একদিন আগেই ঢাকায় সমকামী সন্দেহে হামলার শিকার হন বেশ কয়েকজন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির হিসেবে চলতি বছরের প্রথম 3 মাসে এরকম সহিংসতার ঘটনা ঘটেছে 88টি। এর মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ঘটনাই ঘটেছে কোরআন কিংবা ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ এনে। কিন্তু ধর্ম অবমাননার অভিযোগ এনে এরকম ঘটনা কেন ঘটছে? যেটি হয়, যখন ধর্মীয় বিষয়টিকে সামনে আনা হয়, ধর্মীয় অবমাননাকর মতো বিষয়টিকে সামনে আনা হয়, তখন কিন্তু সাধারণ মানুষও কিন্তু হয় সেটার সঙ্গে গা ভাসিয়ে দেয়, না হলে সেটার প্রতিবাদ করে না। দেখা যাচ্ছে কখনো ইসলাম বিরোধী ট্যাগ কিংবা কখনো ধর্ম অবমাননার অভিযোগ সামনে আনা হয়। যদিও এই ইসলামী গবেষক আবার বলছেন, তার ভাষায় এসবের সঙ্গে ধর্মের সংযোগ নেই। এগুলোর পিছনে খুব বড় আলেমদের কোনো নির্দেশনা লাগে না। এরা দেখা যায় যে তরুণরাই, একেবারে অশিক্ষিত লোকেরা জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, মসজিদ থেকে বের হলো, ধাওয়া করে উত্তেজিত হয়ে মারধর করে চলে এলো। এগুলির পিছনে আবার অশুভ শক্তির হাত থাকে, যে একটা পরিস্থিতি তৈরি করি, একটা সিন ক্রিয়েট হোক।
ইসলামী আইনের গবেষক ওয়ালিউর রহমান ধর্ম অবমাননার অভিযোগে যেসব মব হচ্ছে তার একটা ব্যাখ্যা দিচ্ছেন। তবে এটাও স্পষ্ট যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ধর্মীয় নেতাদের বয়ানে নির্দিষ্ট কোনো মাজার, পীর বা ভিন্ন কোনো মতাদর্শকে অনইসলামিক কিংবা ধর্মবিরোধী হিসেবে প্রচারের প্রবণতা বহু পুরনো। কিন্তু সেই বয়ান থেকে সহিংসতা বা মবের সূত্রপাত যেন না হয় সে বিষয়ে সতর্কতা খুব একটা দেখা যায় না। এই ইসলামী গবেষক এখন সেটাতেই নজর দিতে বলছেন। ধর্মবিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ রাসূলের অবমাননাকর কাজ হচ্ছে কোনো পীর সাহেব বা কোনো মাজারে হচ্ছে, এটা বিষয়ে যখন ইমাম বা খতিব সাহেব আলোচনা করবেন তখন তার উচিত হলো এই আলোচনায় এই বিষয়টির শরীয়ী দৃষ্টিকোণ বলা, পাশাপাশি এটাও বলে দেওয়া যে এদের বিচার বা এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা মানে মুসল্লিরা আপনারা নিতে পারবেন না। তোমরা দাবি করতে পারবে, তোমরা এর প্রতিবাদে মিছিল করতে পারবে, তোমরা থানায় স্মারকলিপি দিতে পারবে, প্রয়োজনে মামলা করবে, কিন্তু নিজে গিয়ে ভাঙচুর করা, নিজেই বিচার করে ফেলা, নিজেই কাউকে আক্রমণ করা, এটা শরীয়তেও নেই, প্রচলিত আইনেও নেই। তবে বাংলাদেশের সমস্যা আরও আছে। সেটা হচ্ছে ধর্মীয় অবমাননার বাইরেও রাজনৈতিক এবং সামাজিক কারণেও মব ঘটছে। ফলে সামগ্রিকভাবেই দেশটিতে মবের বিস্তৃতি দেখা যাচ্ছে। কিন্তু অতীতে মব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনায় থাকা বিএনপি এখন কেন নিজেই মব নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে? আমি এটা স্বীকার করে নিতে প্রস্তুত যে এই ঘটনা না ঘটতে দেয়া এটা সরকারের মানে খুবই অর্পিত দায়িত্ব ছিল এবং সরকার সেটা ক্ষেত্রে এটা ব্যর্থ হয়েছে, এটা স্বীকার করতে চাই। এগুলোর ব্যাপারে আমাদের পদক্ষেপ নেওয়া শুরু করা দরকার এবং আমরা সেটা শুরু করেছি। লেজিটিমেট বল প্রয়োগের জন্য যা যা প্রয়োজন এই সরকার অবশ্যই করবে, কারণ এই বল প্রয়োগ যদি না করা যায় প্রয়োজনে, তাহলে তো আসলে সরকারের যে লেজিটিমেসি সেটা থাকবে না। সরকার আইন প্রয়োগ করতে চায়, কিন্তু শেষ পর্যন্ত মব, বিশেষত যেখানে ধর্মীয় অনুভূতি জড়িত, সেসব ক্ষেত্রে সরকার কতটা সফল হতে পারবে তার উপরই নির্ভর করছে অনেক কিছু। তাফসির বাবু, বিবিসি নিউজ বাংলা। বিবিসি প্রবাহে আজ আছেন মানবাধিকার কর্মী নূর খান লিটন। আপনাকে ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। বাংলাদেশি ইসলাম বিরোধী ট্যাগ দেয়া কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, এসবে নানা রকম ঘটনা অতীতেও আমরা দেখেছি। তো অন্তর্বর্তী সরকারের সময় এগুলো খুব সমালোচিত হয়েছে, কিন্তু এখন তো একটা নির্বাচিত সরকার ক্ষমতায়, মানে এখনো কেন এই ঘটনাগুলো ঘটছে কি মনে হয়? আপনি যদি একদম তত্ত্বাবধায়ক মানে গত অন্তর্বর্তীকালীন সরকারের শুরুর থেকে এখন পর্যন্ত খেয়াল করেন, তাহলে দেখবেন যে মব, অনেক ধরনের মব তৈরি হচ্ছে। অর্থাৎ কিছু মানুষ সংগঠিত হয়ে চাঁদাবাজি করছে, কিছু মানুষ সংগঠিত হয়ে স্বৈরাচারের দোষক ট্যাগ দিয়ে মানুষকে আক্রমণ করছে, টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে। এবং 5ই আগস্টের পরবর্তীতে এমন কিছু ঘটনা আমরা লক্ষ্য করেছি যে ঘটনার সাথে যারা আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদেরও একটা অংশ নানাভাবে ওই মব ক্রিয়েট করেছেন এবং আমরা তাদেরকে গ্রেপ্তার হতে দেখেছি কাউকে কাউকে, এবং তাদেরকে থানা থেকে ছাড়িয়ে নিতেও দেখেছি। এটি এক ধরনের। আরেকটা ধরন খুবই সতর্কতার ব্যাপার, খুবই উদ্বেগের ব্যাপার, সেটা হচ্ছে বাংলাদেশে ধর্মকে কেন্দ্র করে মাজারে আক্রমণ করা, পীরের উপর আক্রমণ করা, লাশ উঠিয়ে পোড়ে ফেলা, তারপরে বাউল শিল্পীদের উপর আক্রমণ করা, শিল্পীদের উপর আক্রমণ করা, তারপরে সমকামীর অভিযোগে বা সমকামীর উপর আক্রমণ করা। এই জিনিসগুলি যদি আপনি একটু আলাদা করে দেখেন তাহলে দেখবেন যে এর পিছনে একটা রাজনীতি কিন্তু কাজ করছে, এবং সেই রাজনীতিটা গণতান্ত্রিক কোনো শক্তি না। এই রাজনীতিটা আমরা বিগত দিনে বাংলাদেশে দেখেছি, যখন উগ্রবাদিতা সামনে আসে তার আগে কিছু ঘটনা ঘটে। আপনি কি তাহলে বলছেন যেখানে মানে এক ধরনের উগ্রপন্থার আবার একটা উত্থান হচ্ছে, এটা এরকম একটা শঙ্কাও ঠিক উড়িয়ে দেওয়া যায় কিনা? এই শঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই, কারণ আমরা যদি খেয়াল করে থাকি এই বেশি দূর না, কেরানীগঞ্জে আজ থেকে কয়েক মাস আগে আমরা দেখেছি একটা বড় ধরনের বিস্ফোরণ। আমরা এখন পর্যন্ত যে ধরনের তৎপরতা লক্ষ্য করছি সেটাকে আপনি আমলে না নেওয়ার কোনো কারণ নাই, এবং এই তৎপরতাকে আরও সুসংহত করার জন্যই চারিদিকে যে গ্রাউন্ড ওয়ার্কগুলি করা হয়, সেটি হচ্ছে বাউলদের উপর আক্রমণ, সেটি হচ্ছে পীরদের উপর আক্রমণ, সেটি হচ্ছে সমকামীদের উপর আক্রমণ, সেটি লেখক বুদ্ধিজীবীর উপর আক্রমণ হতে পারে। মানে এই যে একটা আবহাওয়া তৈরি করা,
সংস্কৃতি কর্মীর উপর আক্রমণ, এইটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতের উগ্রবাদিতার মানে উত্থানের। আমরা প্রতিবেদনে দেখছিলাম যে পরিসংখ্যান বলছে যে ৮০টির উপর ঘটনা, তো আবার তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই হচ্ছে এই যে ধর্ম অবমাননার অভিযোগে। তো ধর্মকে কেন্দ্র করে মানে মব ঠেকাতে আমরা তো সতর্কতা দেখি না। এইখানে যে জিনিসটা হচ্ছে যে বর্তমান নির্বাচিত সরকার, আমাদের আশা ছিল যে এই নির্বাচিত সরকার এসে এই জায়গাটা কঠোর হস্তে দমন করবেন, অর্থাৎ আইনের ভিতর থেকে যতদূর কঠিন হওয়া যায় সেই জায়গা থেকে এটাকে অ্যাড্রেস করবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে প্রায় 2 মাস হয়ে যাচ্ছে, প্রায় 2 মাস হয়ে যাচ্ছে তারা ক্ষমতা গ্রহণ করেছেন। এখন পর্যন্ত এমন কোনো বার্তা বা এমন কোনো পদক্ষেপ নিতে দেখছি না যে পদক্ষেপের কারণে এই ধরনের গোষ্ঠীগুলি, অর্থাৎ এই ধরনের যে সন্ত্রাসী গোষ্ঠী বলি বা দুর্বৃত্ত বলি, তাদেরকে দমানো যাবে। মিস্টার খান, আপনি বলছেন যে তেমন কোনো পদক্ষেপ দেখছেন না। এই যে ধর্ম অবমাননার অভিযোগে যেসব ঘটনা, মানে এগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার কি কিছুটা অস্বস্তিতে থাকে বা তারা কি কিছুটা গা বাঁচিয়ে চলে কিনা, আপনার কি মনে হয়? কেন হচ্ছে যে ধর্মকে যখন সামনে নিয়ে আসে, দেখবেন এটা যারা মূল কাজটা করে তারা কিন্তু নেপথ্যে থাকে, সাধারণ মানুষকে উস্কিয়ে দেয়, এবং সেই সাধারণ মানুষ এতটা অংশগ্রহণ করে এই ধরনের কর্মকাণ্ডে যে সেখানে একটা বল প্রয়োগ বলেন যে সীমিত আকারে বল প্রয়োগের সুযোগ থাকে না, সেখানে আপনাকে এটাকে অ্যাড্রেস করতে হলে অনেক ধরনের বল প্রয়োগের ব্যাপার হয়। এটা আসলে এখন সরকারগুলি বিব্রত অবস্থায় আছে বা এখনও সরকার সেইভাবে সংগঠিত হইতে পেরেছে বলে মনে হয় না, যার জন্য বলা যায় যে এখন পর্যন্ত তাদের এই সব ক্ষেত্রে ব্যর্থতাকে অস্বীকার করার উপায় নেই। তবে এই ধরনের মানে এই ধরনের যেগুলির সাথে সাধারণ মানুষকে নানাভাবে উস্কিয়ে যুক্ত করা হয়, মিথ্যা কথা বলে নানান ধরনের প্রচার করে, এই ধরনের বিষয় অ্যাড্রেস করার জন্য যেটা খুব বেশি জরুরি সেটা হচ্ছে সাধারণ মানুষকে যুক্ত করা, নাগরিকদের যুক্ত করা। শুধুমাত্র পুলিশি ব্যবস্থা মানে যথেষ্ট না, এবং রাজনৈতিক দলগুলোকে যুক্ত করা। আপনি দেখবেন 5ই আগস্টের পর যখন এখানে ওখানে হামলা হচ্ছিল, তখন আমরা দেখেছি জামাতে ইসলাম বলেন, বিএনপি বলেন, সবাই পাহারার ব্যবস্থা করেছে, এবং জনগণও তাকে নিজেকে রক্ষা করার জন্য পাহারার ব্যবস্থা করেছিল পুরা আগস্ট সেপ্টেম্বর মাসটা। খেয়াল করে দেখেন। কিন্তু যখন আপনি রাজনৈতিক দলের কথা বলছেন, আমি যদি একটু আসি যে দেশে এই যে রাজনৈতিক কারণে তো মবের কিছু ঘটনা ঘটেছে, এবং যদি কুষ্টিয়ার ঘটনাটার কথাই বলি, যেটা দেখা গেছে যে সেখানে দুটি রাজনৈতিক দলের সদস্য সংশ্লিষ্ট থাকার খবর আসছে, তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। তার মানে হচ্ছে প্রাথমিকভাবে তাদের সম্পৃক্ততার কথা, মানে সম্পৃক্ততা থাকার সম্ভাবনা আছে। এটা হচ্ছে ওই যে ধর্মীয় দলের ভিতরেও কিন্তু অনেকগুলি ফ্রাকশন কাজ করে নানাভাবে, এবং চিন্তার ক্ষেত্রে অনেকের ভিতর কিন্তু উগ্রতা থাকতে পারে। যেমন গণতন্ত্রের সংগঠনের ভিতরে কিন্তু অনেক সময় উগ্রতার লালন পালন হয়, তো সেই ক্ষেত্রে এটাকে একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। তবে নেপথ্যের শক্তিকে চিহ্নিত করাটা খুবই জরুরি, এবং আপনি যদি নেপথ্যের শক্তিকে চিহ্নিত করতে যান তাহলে দেখবেন যে এই শক্তিটা সেই শক্তি যারা উগ্র রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস। কিন্তু এই উগ্র রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী বা যাদেরকে চিহ্নিত করার কথা বলছেন, আপনার কি মনে হয় না যে সরকার ইতিমধ্যে তাদেরকে চেনে, কিন্তু ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা সেটা দেখেন, এই যে প্রকাশ্যে যে ঘটনাগুলি ঘটছে এইটা চিহ্নিত করা খুব কঠিন কাজ না। যারাই সামনে আসুক আর যারাই নেপথ্যে থাকুক, সামনের মানুষ দিয়ে নেপথ্যের মানুষদের খুঁজে বের করা সম্ভব। একটি জায়গা হতে পারে এরকম যে সবেমাত্র তারা ক্ষমতা গ্রহণ করেছেন, নিজেরা গুছিয়ে নিতে একটু সময় নিচ্ছেন, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নিজেরাও একটু এই ধরনের মানে ধর্মীয় বিষয়ে অ্যাড্রেস করার ক্ষেত্রে অতি সাবধানী হতে চান। এই অতি সাবধানী হতে যে এই ঘটনাগুলি বিস্তৃত ঘটে যাচ্ছে, এবং এই অতি সাবধানিতার কারণে দেখা যাবে একসময় আর এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। আমরা বিগত দিনে এই ঘটনাগুলি দেখেছি। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে কথা বলার জন্য। ইরান যুদ্ধের কারণে তীব্র সংকটে পড়েছে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির কার্যক্রম। দেশের মোট তেল চাহিদার 20% পূরণ হয় এই রিফাইনারি থেকে, কিন্তু অবাক করা তথ্য হচ্ছে 1968 সালে নির্মাণের পর আর সম্প্রসারণ হয়নি ইস্টার্ন রিফাইনারি। সবশেষ 2025 সালে 31,000 কোটি টাকা ব্যয়ে নিজস্ব অর্থায়নে সম্প্রসারণ প্রকল্প অনুমোদন দেয় অন্তর্বর্তীকালীন সরকার। আবুল কালাম আজাদ জানার চেষ্টা করেছেন তেল শোধনাগারের সক্ষমতা সম্প্রসারণের বিষয়টি কত দূর এগুলো।
এটি হলো চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি। বাংলাদেশে ক্রুড অয়েল আমদানি করে এখানেই পরিশোধন করা হয়। বছরে 15 লক্ষ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করে এখানে পরিশোধন করে 16 ধরনের পেট্রোলিয়ামজাত পণ্য উৎপাদন করা হয়। বিশেষ করে সৌদি আরব থেকে অ্যারাবিয়ান লাইট ক্রুড এবং দুবাই থেকে মারবান ক্রুড, এই দুটি পণ্য ক্রুড অয়েল আমদানি করে এখানে পরিশোধন করা হয়। ইরান যুদ্ধের কারণে তীব্র সংকটে পড়েছে ইস্টার্ন রিফাইনারি। সবশেষ স্টোরেজ ট্যাঙ্কের তলানিতে থাকা জরুরি মজুদ বা ডেড স্টক ব্যবহার করে কোনো রকম 2টি ইউনিট চালু রাখা হয়েছে, আর 2টি ইউনিটের উৎপাদন বন্ধ রেখে মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণে পাঠানো হয়েছে। প্রতিষ্ঠার পর ইস্টার্ন রিফাইনারি এমন তেল সংকটে পড়েনি। যে প্রতি মাসে 1 লাখ আর 2 মাসে আমরা 2 লাখ করে নিয়ে আসি। জানুয়ারিটা আসছে, ফেব্রুয়ারিটা আসছে, মার্চের যে 2টা ছিল সেখান থেকে আমাদের ডিসরাপশন শুরু হয়েছে। আমরা চেষ্টা করছি যত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটাকে নিয়ে আসা। কর্তৃপক্ষ বলছে এই তেল সংকট সাময়িক, মে মাসেই আবার ইস্টার্ন রিফাইনারি পুরোপুরি চালু হবে বলে আশাবাদী। কিন্তু প্রযুক্তির কারণে ইস্টার্ন রিফাইনারি মধ্যপ্রাচ্যের উন্নত মানের ক্রুড ছাড়া অন্য দেশের ক্রুড অয়েল পরিশোধন করতে পারে না, যে কারণে রাশিয়া বা ভেনেজুয়েলা থেকে ক্রুড আমদানি করে ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা সম্ভব হয় না। এই কারিগরি সমস্যার সমাধান এবং উৎপাদন সক্ষমতা বাড়াতে ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণ করে 2য় ইউনিট নির্মাণ করতে চায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। যে কোনো ধরনের ক্রুডকে তখন আমরা রিফাইন করতে পারবো, এটা অনেক বড় অ্যাডভান্টেজ। আমরা অনেক চিপ ক্রুডও আছে যেটা আমরা আনতে পারি না, বিকজ আমাদের সাথে হয় না, ম্যাচিং হয় না আমাদের এই ERL এ। তখন দেখবেন যে আমরা সেই ম্যাচিংটা করতে পারবো, এবং সেক্ষেত্রে একটা ERL 2 তো এটা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের এনার্জি সিকিউরিটিকে এনশিওর করবে সেটা। বাংলাদেশে মোট তেলের চাহিদার 20% পূরণ করে এই ইস্টার্ন রিফাইনারি। বর্তমান বিশ্ব বাস্তবতায় ব্যয়বহুল রিফাইনারি নির্মাণের সুফল নিয়ে প্রশ্ন আছে। তবে বিপিসির দাবি, ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণ হলে তেল উৎপাদন দ্বিগুণ বাড়বে, দেশের মোট তেলের চাহিদা অর্ধেক পূরণ করতে পারবে। পরিশোধিত তেলের বিপরীতে আমদানিতে ব্যারেল প্রতি $18 পর্যন্ত সাশ্রয় হবে। তেলের মজুদ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং জ্বালানি নিরাপত্তাও বাড়বে। অ্যাট দ্য এন্ড আমাদের বুঝতে হবে আমাদের সব কিছুই ইম্পোর্টেড। হ্যাঁ, আমাদের ক্রুডটাও ইম্পোর্টেড, আমরা ডিজেলটাও ইম্পোর্টেড। হ্যাঁ, একটা এর মধ্যে একটা সুবিধা, শোধন করে আমরা যদি এইটার সাপ্লাইটাও ঠিক রাখলাম, প্রাইসটাও ঠিক রাখলাম। কিন্তু আমি কোনো স্টাডি দেখি নাই, আমি কোনো হিসাব দেখি নাই যে এইটাতে আমাদের ওই ধরনের লাভ। কেরোসিন, জেট অয়েল, পেট্রোল, ফার্নেস অয়েল, নাফথা, এরকম আরো অনেক প্রোডাক্ট আছে। তো সেই প্রোডাক্টগুলোর কিন্তু পূর্ণ ব্যবহার আমাদের দেশে নাই। বিশেষ করে পেট্রোল তো আমরা পুরো ব্যবহার করতে পারি না। আর একটা রিফাইনারি হলে যে অতিরিক্ত পেট্রোল আসবে সেটা তার হয়তো দেখা যাবে যে আমাদেরকে আবার এক্সপোর্টের একটা ইয়েতে যেতে হবে, জায়গায় যেতে হবে। তো দ্বিতীয় রিফাইনারি আজকে থেকে 20 বছর আগে যদি করা যেত, 15 বছর 20 বছর আগে যদি করা যেত, তাহলে সেটা দেশের জন্য অত্যন্ত লাভজনক হতো। ইস্টার্ন রিফাইনারি নির্মিত হয়েছে 1968 সালে, যেটি আর সম্প্রসারণ হয়নি। 2012 সালে এই ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণ করে 2য় ইউনিট নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছিল। তখন ধারণা করা হয়েছিল যে প্রায় 13,000 কোটি টাকা ব্যয়ে ওই প্রকল্পটি নির্মাণ করা হবে। কিন্তু 2012 সালের পর 11 বার সেই প্রকল্প সংশোধন করার পরেও এখন পর্যন্ত ERL এর 2য় ইউনিট নির্মাণের প্রকল্পটি আলোর মুখ দেখেনি। প্রকল্পটি বিলম্বের সঙ্গে দফায় দফায় ব্যয় বৃদ্ধি হতে দেখা গেছে। 2024 সালে এস আলম গ্রুপকে যুক্ত করে 25,000 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় জ্বালানি বিভাগ। PPP ভিত্তিতে আওয়ামী লীগ আমলের শেষ সময়ে ওই সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে বাতিল করে। তারপর নতুন একটি প্রস্তাবে দেখা যায় নির্মাণ ব্যয় ধরা হয়েছে 42,000 কোটি টাকারও বেশি। শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার 31,000 কোটি টাকা নির্ধারণ করে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেয়। ওটা থেকে আমরা কমায় এখন 31,000-এ নিয়ে আসছি, যেন অতিরিক্ত বা এক্সট্রা খরচ বা অপ্রয়োজনীয় খরচ কোনো কিছু না থাকে। এগুলি সব আমরা কাটছাট করে সেই আপনার 40-র উপরের কস্টিংটা আমরা 31-এ নিয়ে আসছি। অর্থনীতির বিশ্লেষণ এবং ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানির বিরোধিতা থেকে তেলভিত্তিক এ ধরনের প্রকল্পের সমালোচনাও রয়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD-র গবেষক গোলাম মোয়াজ্জেম বলছিলেন, এই ধরনের বিরোধিতার কারণ কি?
ইস্টার্ন রিফাইনারি এখনকার আর্থিক সক্ষমতাতে আমি চালাতে পারি না, এটাকে 3 গুণ বৃদ্ধি করে তার জন্য যে আর্থিকভাবে একটা দীর্ঘমেয়াদী একটা কাঠামোতে যাওয়া, এটাকে কিন্তু আমাদের আর্থিক নির্ভরতাকে আরও দুর্বল করে দেবে এবং বৈদেশিক জ্বালানির উপরে আমদানির উপরে আরও বাড়াচ্ছে। এমনকি ঋণের পরিমাণ যে ডেট রয়েছে বিভিন্ন সরকারের, সেটির পরিমাণ আসলে বাড়াবে। এবং একই সাথে যেটা হবে সেটা হলো, যখন আপনি এই ধরনের একটা বড় ক্যাপাসিটিতে যাবেন, তখন আরও বেশি জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার ব্যাপারে অনাগ্রহ তৈরি হবে। সমালোচনা এবং প্রশ্ন থাকলেও সরকারের জ্বালানি বিভাগ মনে করে জাতীয় স্বার্থে এবং বর্তমান বাস্তবতার নিরিখেই ইস্টার্ন রিফাইনারির সম্প্রসারণ এবং দ্বিতীয় ইউনিট নির্মাণ করা জরুরি। অনুমোদিত প্রকল্প অনুযায়ী 2027 সালেই এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হবে এবং 2030 সালের মধ্যে শেষ হওয়ার কথা। এদিকে ইস্টার্ন রিফাইনারির বর্তমান ও দ্বিতীয় ইউনিটের চাহিদা মাথায় রেখেই মহেশখালীতে এসপিএম টার্মিনাল ও পাইপলাইন নির্মাণ শেষ করেছে বিপিসি। এই স্থাপনা কাজে লাগিয়ে সরাসরি পাইপলাইনে তেল খালাস ও পরিবহন করবে ইস্টার্ন রিফাইনারি। আবুল কালাম আজাদ, বিবিসি নিউজ, বাংলা। ইরান সরকারকে বিচক্ষণতার সাথে সঠিক পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। ইরান যদি ভুল পথ বেছে নেয় এবং চুক্তিতে না আসে, তবে আবার যুদ্ধ শুরু করার মতো পর্যাপ্ত শক্তি যুক্তরাষ্ট্রে রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নিতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে চীন। পুনরায় শান্তি আলোচনায় বসার জন্য মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা শুরুর তারিখ এখনও নির্ধারিত হয়নি বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বৃহস্পতিবার ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগে কালিবাফের সঙ্গে বৈঠক করেছেন। এর আগে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে আলোচিত ইস্যুর মধ্যে ইরানের পরমাণু ইস্যুটিও রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। রয়টার্সের খবরে বলা হয়েছে, তেহরানের পরমাণু কর্মসূচি সহ বেশ কিছু ইস্যুতে এখনও মতভেদ রয়ে গেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। এদিকে হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নিতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে চীন। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে যেমন সম্মান করা ও সুরক্ষিত রাখা উচিত, তেমনি জলপথটি দিয়ে নৌযান চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তাও নিশ্চিত করা প্রয়োজন। চীন যুদ্ধবিরতি বজায় রেখে পুনরায় শান্তি আলোচনা শুরুর পক্ষে বলেও জানিয়েছেন তিনি। ইরানের ওপর এখনও নৌ অবরোধ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, গত সোমবার হরমুজ প্রণালীতে নৌ অবরোধ শুরু করার পর জলপথটি দিয়ে ইরানের কোনো জাহাজকে চলাচল করতে দেওয়া হয়নি। ইরানের ওপর চাপ সৃষ্টি করতেই নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তেহরান এই অবরোধকে দস্যুতা বলে আখ্যা দিয়েছে। অবরোধ তুলে না নিলে পারস্য উপসাগর এবং ওমান ও লোহিত সাগরে নৌ চলাচলে বাধা দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। অন্যদিকে লেবাননের জন্য জরুরি সহায়তা ও ত্রাণ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। ইসরায়েলের সঙ্গে হেজবোল্লার চলমান সংঘাতে লেবাননে 10 লাখেরও বেশি মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে বলে জানিয়েছে সংস্থাটি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 2 মার্চ ইসরায়েলি বাহিনী হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত 2100 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানের অন্যতম দাবির একটি বিদেশে জব্দকৃত অর্থ ফেরত দিতে হবে, যার পরিমাণ $100 বিলিয়ন বেশি। নিজের বিশাল এই সম্পদ বিদেশে পড়ে থাকার পরও মার্কিন নিষেধাজ্ঞার কারণে তা কাজে লাগাতে পারছে না তেহরান। অথচ ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে ইরানকে। এই অবস্থায় সমঝোতা করতে হলে ওয়াশিংটনের কাছে বিদেশে জব্দকৃত সম্পদ ফেরত চেয়েছে ইরান। কিন্তু যুক্তরাষ্ট্র কি ইরানের এই দাবি মানবে? ইরানের বিশাল এই অর্থই বা কোথায় রাখা আছে? ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শুরুটা হয় 1979 সালে। ইসলামী বিপ্লবের পরপরই তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাসে কর্মরত মার্কিন নাগরিকদের জিম্মি করে ইরান, যার জেরে ইরানের তেল বিক্রির টাকা জব্দ করে ওয়াশিংটন। ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে সেই নিষেধাজ্ঞা আরও বাড়ে। পরবর্তীতে 2015 সালে ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক কর্মসূচি সীমিত করার চুক্তিতে কিছু অর্থ ফেরত পায় তেহরান, তবে সেটা স্থায়ী হয়নি। প্রথম দফা ক্ষমতায় এসে 2018 সালে সেই চুক্তি বাতিল করে ইরানের ওপর ফের নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প।
এরপর 2023 সালে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ইরানের $6 বিলিয়ন সম্পদ কাতারে হস্তান্তর করা হয়, যা ইরানের ব্যবহার করার কথা থাকলেও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার জেরে পরের বছরই তা ব্যবহারের অধিকার হারায় তেহরান। এছাড়াও ইরানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, পারমাণবিক নীতি লঙ্ঘন, সন্ত্রাসবাদ এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে ড্রোন কর্মসূচির সমর্থনের অভিযোগে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ মার্কিন মিত্ররা ছাড়াও আংশিকভাবে জব্দ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ধারণা করা হয় সব মিলিয়ে এই জব্দকৃত অর্থের পরিমাণ $100 বিলিয়ন বেশি, যা কিনা ইরানের এক বছরে তেল ও গ্যাস বিক্রি থেকে আয় করা টাকার প্রায় 3 গুণ। এই টাকাই এখন যে কোনো মূল্যে ছাড়িয়ে আনতে চাইছে ইরান। এক্ষেত্রে আলোচনায় আস্থা তৈরি করতে প্রাথমিকভাবে কমপক্ষে $6 বিলিয়ন ছাড় দেওয়ার দাবিও করেছে তেহরান। সাধারণত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও আদালতের নির্দেশের কারণে সম্পদ জব্দ করা হলেও বেশিরভাগ ক্ষেত্রেই বিরোধী দেশগুলোকে চাপ দিতে এই নীতি প্রয়োগ করে যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেত্রেও যার ব্যতিক্রম নয়। এক্ষেত্রে অবশ্য ইরানের সম্পদ যুক্তরাষ্ট্রের বাইরেই বেশি। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী অন্তত $20 বিলিয়ন ইরানি তেল চীনের কাছে আছে। ইরাকের কাছে আছে প্রায় $6 বিলিয়ন তেল। ভারতের কাছে এই তেলের অর্থের পরিমাণ প্রায় $7 বিলিয়ন। এছাড়াও জাপানের কাছে $1.5 বিলিয়ন মূল্যের তেল। কাতারের কাছে $6 বিলিয়ন আছে জব্দকৃত অবস্থায়। যুক্তরাষ্ট্রের কাছে জব্দ আছে $2 বিলিয়ন মূল্যের ইরানি সম্পদ। এর বাইরে ইউরোপে আছে প্রায় $1.6 বিলিয়ন সম্পদ। দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে ইরান। মুদ্রাস্ফীতির কারণে পণ্যের দাম বেড়ে গেছে, কমে গেছে রিয়ালের মান, আন্তর্জাতিক বিনিয়োগ প্রায় নেই বললেই চলে, যে কারণে দেশ জুড়ে বিক্ষোভ হয়েছে। আর এই ধাক্কা সামলে ওঠার আগেই তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এক ভয়াবহ যুদ্ধ। ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতি, যা পুষিয়ে নিতে বিপুল অর্থের প্রয়োজন ইরানের। অথচ মোট জিডিপির প্রায় 1/4 সম্পদ বিদেশে জব্দ অবস্থায় পড়ে আছে, যা পেলে অনায়াসেই তেল, বিদ্যুৎ ও পানি ব্যবস্থা উন্নত করা যাবে, দ্রুত মেরামত করা যাবে যুদ্ধের ক্ষতি, অর্থনীতি আবারও চাঙ্গা হতে শুরু করবে, নিষেধাজ্ঞা উঠে বাড়বে বিদেশি বিনিয়োগ, তৈরি হবে কর্মসংস্থান। এসব কারণেই বিদেশে জব্দকৃত অর্থ ফেরত পাওয়ার জোর দাবি জানিয়েছে তেহরান। দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ইসলামাবাদ আলোচনায় বসার আগেই শর্ত জুড়ে দিয়েছেন, যে কোনো আলোচনা শুরু হওয়ার আগে ইরানের জব্দকৃত সম্পদ অবশ্যই মুক্ত করতে হবে। এতে পরিষ্কার যে নিজেদের সম্পদ অবমুক্ত না হলে কোনো চুক্তিতে রাজি হবে না ইরান। ইরান যুদ্ধের কারণে ধুঁকছে গোটা বিশ্ব অর্থনীতি। জ্বালানি তেল সহ বহু পণ্যের দাম বেড়ে গিয়ে নাভিশ্বাস উঠতে শুরু করেছে বহু দেশের। মুখ থুবড়ে পড়ার শঙ্কায় বিশ্ব বাণিজ্য। ক্রমেই ঘনীভূত হচ্ছে বৈশ্বিক মন্দার শঙ্কা, যেখানে কিনা উল্টো প্রতিচ্ছবি চীনের। ইরানের তেলের ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল চীন। সেই চীনই অর্থনীতির চাকা সচল রেখে চমকে দিয়েছে গোটা বিশ্বকে। কিভাবে এই অসাধ্য সাধন করলো বেইজিং? ইরান যুদ্ধের কারণে গোটা বিশ্বই যখন অর্থনৈতিক মন্দার দিকে অগ্রসর হচ্ছে, তখন বছরের প্রথম 3 মাসে রীতিমতো বাজিমাত করেছে বেইজিং। অর্থনীতিবিদদের চমকে দিয়েছে শি জিনপিং সরকার। চীন সরকারের দেওয়া হিসাব বলছে আগের বছরের তুলনায় জিডিপির আকার 5% বাড়িয়েছে চীন। অথচ অর্থনীতিবিদদের ধারণা ছিল এই প্রবৃদ্ধি সর্বোচ্চ 4.8% পর্যন্ত হতে পারে। কেননা গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লেগেছে। ফলে ভয়াবহ ক্ষতির শিকার হয়েছে এশিয়ার দেশগুলো। আর এই কারণে গত মাসে চীন তার বার্ষিক লক্ষ্যমাত্রার প্রবৃদ্ধিও 4.5% নামিয়ে এনেছিল, যা কিনা 1991 সালের পর সবচেয়ে কম। অথচ এই লক্ষ্যমাত্রা বেশ ভালোভাবে ছড়িয়ে গেছে বেইজিং। শুধু তাই নয়, আগের প্রান্তিকের 4.5% প্রবৃদ্ধির হারকেও এবার ছাড়িয়ে গেছে শি জিনপিং সরকার। আগের প্রান্তিকের প্রবৃদ্ধি ছাড়িয়ে যাওয়ার কারণ মূলত উৎপাদন খাতে চীনের ব্যাপক সাফল্য। যদিও সম্পত্তি খাতে বিনিয়োগ কমে যাওয়ায় অর্থনীতির ওপর এখনো কিছুটা চাপ রয়েছে। তবে এরপরও সামগ্রিকভাবে বেশ ভালো করছে চীন, যার কারণ হিসেবে ব্রুকিংস ইনস্টিটিউশনের বিশ্লেষক কায়েল চ্যান বলেন, গাড়ি ও অন্যান্য পণ্য রপ্তানি চীনের এই প্রবৃদ্ধির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তবে ইরান যুদ্ধের প্রভাব এখনো পুরোপুরি না পড়ায় বাণিজ্য বিঘ্নের কারণে আগামী প্রান্তিকে জিডিপি কমতে পারে।
গত মাসেই নতুন করে 5 বছর মেয়াদী অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণ করেছে শি জিনপিং সরকার। উদ্ভাবন, উচ্চ প্রযুক্তি শিল্প এবং দেশীয় খরচ বাড়াতে দিয়েছে বড় বিনিয়োগের প্রতিশ্রুতি। চীনের অর্থনীতি নতুনভাবে গড়ে তুলতে চাইছে শি সরকার, কেননা এর মাঝেই বেশ কয়েকটি বড় সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে চীন, যার মধ্যে অন্যতম চীনের মানুষ খরচ করতে চায় না, জনসংখ্যা কমে যাচ্ছে এবং দীর্ঘমেয়াদী সম্পত্তি সংকট সহ নানা সমস্যার মুখে রয়েছে। এর বাইরে আন্তর্জাতিক দিক থেকেও চীনের ওপর চাপ আছে। জ্বালানি সংকট বাড়ছে ইরান যুদ্ধের কারণে। এর বাইরে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে বাণিজ্য উত্তেজনা তো আছেই। অবশ্য এসবের মধ্যেই আগামী মে মাসে চীন সফরের কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, যেখানে অনেকটাই নির্ধারিত হয়ে যেতে পারে কোন পথে যাবে চীনের অর্থনীতি। এদিকে গত 14 এপ্রিল চীন তার মার্চ মাসের রপ্তানি তথ্য প্রকাশ করেছে, যেখানে দেখা যায় অনেকখানি কমে গেছে রপ্তানি প্রবৃদ্ধি। আর এটি হয়েছে মূলত যুদ্ধের কারণে, কেননা যুদ্ধের কারণে বিশ্বজুড়েই বাড়ছে মূল্যস্ফীতি, ফলে মানুষ খরচ কমিয়ে দিয়েছে, কমেছে রপ্তানি প্রবৃদ্ধি। গত বছরের একই সময়ের তুলনায় মার্চে এই রপ্তানির হার 2.5% বাড়লেও গত 6 মাসের মধ্যে এটি সবচেয়ে কম। এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রপ্তানি ছিল 20%-এরও বেশি। বিপরীতে মার্চে চীনের আমদানি বেড়েছে শতকরা 28%। ফলে চীনের বাণিজ্য উদ্বৃত্ত এখনো প্রায় $50 বিলিয়ন, যা কিনা 1 বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। আর এমন হওয়ার কারণ হিসেবে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ইক্সিয়ান ঝৌ বলেন, ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খরচ বেড়েছে, তাই বেড়েছে আমদানির মূল্য। তাছাড়া বিশ্বজুড়ে পণ্যের দাম বাড়লে মানুষ কম খরচ করতে চায়, ফলে চীনের রপ্তানিও ক্ষতিগ্রস্ত হতে পারে, কেননা রপ্তানির প্রবৃদ্ধি মূলত নির্ভর করে যেসব দেশের সঙ্গে বাণিজ্য করা হয় তাদের অর্থনীতির উপর। তাই এই প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।